হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চলো তাহলে শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার এসেছে। এবার তোমাদের ক্লাস 8-এ তোমরা এই প্রশ্নটা যেটা পাচ্ছ এটা পরবর্তীকালেও থাকবে। তোমরা ইতিহাস নিয়ে যতদিন পড়াশোনা করবে ভবিষ্যতেও থাকবে। এই প্রশ্নটার উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ। তবে এটা একটা ব্যাপার হচ্ছে, তুমি যদি ভালোভাবে একবার বুঝে নাও কখনোই তোমার এটাকে আর মুখস্থ করতে হবে না, বা কেন বিষয়টা কি হয়েছিল এটাকে আর আলাদা করে মনে রাখতে হবে না, তুমি শুধু ব্যাপারটা বুঝে নাও। 1793 সালে, এই সালটা ইম্পর্টেন্ট, কে শুরু করেছিল? লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমি রাজস্ব ব্যবস্থা। দেখো, রাজ্য চালাতে ট্যাক্স লাগে। এখন যেমন আমরা ট্যাক্স দিই, তখনও মানুষকে কিন্তু রাজস্ব দিতে হতো। তো তখন সরকারে বা ক্ষমতায় কে রয়েছে? ইংরেজ। তো সেই সময় মানুষের মূল পেশাই ছিল কৃষি। তাহলে কৃষির ওপর নির্ভর করে ঠিক কিভাবে রাজস্ব নিলে না ওখানে কোনো গোলযোগ হবে, আবার এদিকে ব্রিটিশদের যে রেভিনিউ সেটাও কোনো রকমভাবে নষ্ট হবে না, এই দুদিকই ব্যালেন্স করা যায়, তার জন্য একটা অভাবনীয় ব্যাপার তারা ভেবেছিলেন। এবার এর কিছু উদ্দেশ্য ছিল, আগে সেটা আমরা আলোচনা করব। প্রথমত, রাজস্বের নিশ্চয়তা ও স্থায়িত্ব। দেখো, কোম্পানিকে যদি দাঁড় করাতে হয়, বা ওদের তো ভাবনাটা খুব বড় সড়ো, ছোটখাটো যে একটা ব্যবসা করব আমরা, এখানকার একটা বড় বাণিজ্য সংস্থা হয়ে যাব, এমন তো নয়। তারা ওই ভাবনাটা দেখিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা ভালোভাবে এখানে রাজত্ব কায়েম করব। তাহলে তার জন্য টাকার দরকার। এবার টাকা কোত্থেকে পাবে? তাহলে যে দেশে উপনিবেশ স্থাপন করছে সেখান থেকেই তাকে সেই রোজগারটা করতে হবে। সেই কারণে তারা শুরুর দিকে এই ব্যাপারটা নিয়ে বেশ অনিশ্চিত ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমির রাজস্বের পরিমাণ চিরকালের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়। তার মানে এই জমি থেকে এত টাকা আমাকে রাজস্ব দিতে হবে, সেটা কোনো রকমভাবে পরিবর্তন হবে না। এর ফলে কি হতো? কোম্পানি প্রতি বছর ঠিক কত টাকা আয় হবে সেটা সে প্রথমেই জেনে যেত, সেই অনুযায়ী সে বাজেট করতে পারতো। তুমি যদি জানো আমার সার্বিকভাবে বছরে 2000 টাকা আয় হবে, তাহলে সেই অনুযায়ী তুমি ব্যয় করবে। ঠিক এখানেও সেটাই হয়েছিল। দ্বিতীয়ত, অনুগত জমিদার শ্রেণী তৈরি করা। তাহলে তার আগে অনেক রকম এক্সপেরিমেন্ট হয়েছে এই বন্দোবস্ত নিয়ে, কিন্তু কোনোটাই ভালোভাবে ইংরেজদের সাহায্য করেনি। এক্ষেত্রে কি হলো? এই যে কৃষক শ্রেণী, এই কৃষক শ্রেণীর সংখ্যাটা বেশি। ইংরেজ সরকারের অধীনে কজন আর আছে? এক তো ইউরোপ থেকে আসতে হচ্ছে, ইউরোপ আমাদের দেশের পাশে নয়, তাহলে অত দূর থেকে জাহাজের মাধ্যমে 2-4টে ইউরোপিয়ান আসছে, এবং তাদেরও হাজারটা সমস্যা, ভাষা, ক্লাইমেট, বিভিন্ন রকম প্রবলেম। তাহলে তার মধ্যে থেকে ইংরেজরা খুব সংখ্যা লঘু হয়েও এত বড় দেশে রাজত্ব করতে গেলে একটা শ্রেণী চাই, অর্থাৎ যারা ইংরেজের হয়ে কাজ করবে। ইংরেজ তাকে কিছু একটা লাভের লভ্যাংশ ছেড়ে দেবে, আর সেই অনুযায়ী সেই মানুষগুলো ইংরেজদের অধীনে কাজ করবে, সার্ভিস দেবে। তাহলে তারা ভারতীয় হয়েও ভারতের এগেনস্টেই কাজ করছে। এই শ্রেণীটাকে তৈরি করেছিল ইংরেজরা, এবং তাদের নাম জমিদার। তাহলে ওরা কি করলো, যে ডাইরেক্টলি এত চাষির কাছে বা এত বাড়িতে যাওয়া সম্ভব নয়, তাহলে কালেক্টর রাখতে হবে, সেই কালেক্টরের নাম জমিদার। এবার জমিদার কি করলো, যখন দেখলো সে আমি একটা বেশ বড় সড়ো কেউকেটা হয়েছি, তাহলে আমার ক্ষমতা আরোপ করে আমি, ইংরেজরা যদি আমাকে 50 টাকা তুলতে বলে, যে হ্যাঁ এই গ্রামের যা জমি সেইখান থেকে 50 টাকা রেভিনিউ উঠতে পারে, জমিদার কি করলো, 50 টাকা তুলে ইংরেজের থেকে 10 টাকা লাভ পেয়ে কি হবে, আমি বরং 70 টাকা তুলি, আরও চাপ প্রয়োগ করি, আরও বল প্রয়োগ করি, তাহলে 70 টাকা তুললে আমি এদিকেও 10 টাকা পাবো, ওদিকেও 20 টাকা পাবো। তাহলে অধিকাংশ জমিদার, আমি সকলের কথা বলছি না, কিন্তু একটা বড় অংশ এইভাবে মানুষকে দিনের পর দিন সুস্থে শুরু করলো। তাহলে এই যে জমিদাররা দুদিক দিয়েই লাভবান হচ্ছে, ইংরেজও তাদের দিচ্ছে, আবার মানুষও তাদের ভয়তে বাধ্য হয়ে
তাদের আরও এক্সট্রা অর্থ দিতে শুরু করছে। এবং দ্বিতীয় কথা, মানুষের মধ্যে এত শিক্ষার প্রচার ছিল না, তাই সে বুঝতেও পারতো না কিভাবে তাকে শোষণ করা হচ্ছে। দিনের শেষে গিয়ে দেখতো চাষিরা যে তাদের ঘরে তাদের খাবার মতোই আর অন্ন নেই। তাহলে এই ছিল পরিস্থিতি। এবার ইংরেজরা হাত আরও শক্ত হলো, আর ওই সব নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না, তোমাদের দেশ, তোমাদের নিজেদের জায়গা, তোমরা ভাষাগত সমস্যাও আর পড়তে হচ্ছে না, তোমরা নিজেদের মতো বাবা ঝামেলা জাটি যা খুশি করো, কিন্তু দিনের শেষে আমাকে এই পরিমাণ টাকা তুলে এনে দাও। তাহলে এটাও একটা কারণ। নেক্সট হচ্ছে কৃষির উন্নতি ও বিনিয়োগ। লর্ড কর্নওয়ালিস এটাও মনে করেছিলেন যে রাজস্বের হার নির্দিষ্ট থাকলে জমিদাররা নিশ্চিন্ত মনে জমির উন্নতির দিকে নজর দেবেন। এটা কিন্তু উনি মনে করেছিলেন, আদৌ সেটা বাস্তবায়িত হয়নি। জমির ফলন যদি বাড়ে তাহলে বাড়তি মুনাফা জমিদারের কাছেই থাকবে। এই লোভে তারা পতিত জমি উদ্ধার এবং কৃষিতে বিনিয়োগ করবেন বলে কোম্পানি আশা করেছিল। তারা বুঝতে পারেনি এত গন্ডগোল, এত দুর্নীতি হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইতিহাস বলে যে সেইটা তো হয়নি। উল্টে যে জমি ভালো চাষ হচ্ছে যে জমিতে, সেই জমির যে কৃষক তাকে আরও অত্যাচার করে, আরও চাপ দিয়ে, আরও বল প্রয়োগ করে তার থেকে মোটা টাকা রাজস্ব নিত, এবং বেশিরভাগ ক্ষেত্রেই পতিত জমি পতিতই রয়ে যেত। যাই হোক, প্রশাসনিক জটিলতা কমানো, 5 শালা বা 1 শালা বন্দোবস্তের মতো ব্যবস্থায় প্রতি বছর নতুন করে বন্দোবস্ত করতে হতো, যা ছিল সময় সাপেক্ষ এবং জটিল। এটার আগে বললাম কিছু এক্সপেরিমেন্ট হয়েছে যেগুলো সেইভাবে সফলতা পায়নি, সেগুলোর নাম হচ্ছে 5 শালা আর 1 শালা বন্দোবস্ত। এইটার মানে হচ্ছে 5 সাল মানে 5 বছরের চুক্তি, আর একটা হচ্ছে 1 সালের চুক্তি। দুটোই সেইভাবে ফ্রুটফুল হয়নি, তাই জন্যই চিরস্থায়ী মানে একদম পার্মানেন্ট সেটেলমেন্ট। আর এখানে ইংরেজরা মাথা গলাবে না, ইংরেজরা শুধু রেভিনিউ নিয়ে চিন্তা করবে। তাহলে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বারবার রাজস্ব নির্ধারণের ঝামেলাও দূর হয় এবং কোম্পানি তাদের কর্মচারীদের শাসন এবং বাণিজ্যের দিকে মনোযোগ দিতে শুরু করে। আলোচনার বাকি অংশে অবশ্যই যাব, তবে তার আগে একটা অন্য বিষয় শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 8 হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স এগুলো বেশ ভালোভাবেই পড়তে হবে প্রথম থেকে, না হলে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার আসবে না। এবার মোটা বই দেখলেই তোমাদের একটু ভয় করে, কতটা পড়বে আর কি বাদ দেবে বুঝতে পারো না। তাই তোমাদের দুশ্চিন্তা দেখে আমরা wbporashona.com নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? অষ্টম শ্রেণীর এই 3টে বিষয় সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। অর্থাৎ তোমরা টিচারদের কাছ থেকে যেরকম নোটস পাও, এটা সেই রকমই শর্ট নোটস, মানে সেই নোটসটাই আরও সংক্ষিপ্তভাবে। ঠিক কতটা সংক্ষিপ্ত? মাত্র 20 পাতায়। অর্থাৎ 20 পাতা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তোমাদের হিস্ট্রি, সায়েন্স বা জিওগ্রাফি এই 3টে নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না। মন দিয়ে পড়লেই দেখবে পরীক্ষায় ভালোভাবে উত্তর লিখতে পারছো। তাই এখনই পারচেস করতে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই অষ্টম শ্রেণী টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। ঠিক কী কী ইবুক কিনতে চাইছো সেই ইবুকগুলোর নাম লিখে দাও। আর যদি 3টেই কিনতে চাও তাহলে থাকছে তোমার জন্য একটা আকর্ষণীয় অফার। এখনই পারচেস করতে আমাদের হোয়াটসঅ্যাপ করো, তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও তাহলে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আবার ফিরে এলাম আগের আলোচনায়। সময় মতো কর আদায়, এই একটা কঠিন জিনিস ছিল সূর্যাস্ত আইন। কোম্পানির মূল লক্ষ্য ছিল দ্রুত এবং সময় মতো রাজকোষে অর্থ জমা করা, সেটা আর বাইরে কোম্পানির আর কিছু ভাবনা ছিল না। মানে সেই বছর খরা হয়েছে না অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়েছে কিচ্ছু আমার জানার দরকার নেই, আমার মেন বিষয় হচ্ছে আমার রেভিনিউ লস হলো কিনা। সেইটার দায়িত্ব আমি চাপিয়েছি জমিদারদের ওপর, এবার তারা আমাকে সময় মতো দেবে। এবার সময় মতোটা কীরকম? কোনো একটা দিন বলে দেওয়া হতো যে সূর্যাস্তের আগে খাজনা জমা করতে হবে। মানে জমিদারও কিন্তু শান্তিতে নেই। এই যে জমিদারদের কিছু শ্রেণী ধরো খুব খারাপ কাজে ঢুকে গিয়েছিল, তারা মানুষের ওপর অত্যাচার করতো, কিছুটা তো লোভে করতো, আবার কিছু জমিদার বাধ্য হয়েও করতো, কারণ তাদের ওপর মানে খাড়া ঝুলছে। যদি তুমি অমুক দিন সূর্যাস্তের মধ্যে যে পরিমাণ অর্থ ইংরেজরা বলে রেখেছে সেটা তুমি দিতে না পারো, তাহলে সেই মুহূর্তে জমিদারি বাজেয়াপ্ত হবে। মানে তারও কোনো পার্মানেন্ট কিছু নেই যে আমি একবার জমিদার হয়েছি মানে আমি আমার জেনারেশন ওয়াইজ জেনারেশন হয়েই থাকবো, আমি যাই করি না কেন, সেটাও কিন্তু নয়। তোমায় কাজ করে দেখাতে হবে। যে দিন পারবে না, কোনো মার্সি নেই, সেই দিনকেই আউট, সঙ্গে সঙ্গে তোমার জমিদারি আর একজনের নামে দিয়ে দেওয়া হবে।
তাহলে এর ফলে একটা কঠোর শৃঙ্খলাও বজায় থাকতো, এবং এই কারণে এই কঠোরতার জন্য কিন্তু দেখা গেছে বেশ কিছু জমিদার ভালো মানুষ হওয়া সত্ত্বেও বাধ্য হয়ে, হয়তো সে বছর ভালো ফলন হয়নি, তাহলে রাজস্ব আসবে কোথা থেকে, বা হয়তো কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটেছে, মড়ক লেগেছে, তার মধ্যেও কিন্তু তারা বাধ্য হয়ে প্রজাদের ওপর চাপ সৃষ্টি করে বলপ্রয়োগ করে অর্থ জোগাড় ব্রিটিশকে প্রেরণ করত। তাহলে বলা যাচ্ছে কোম্পানির অর্থনৈতিক, প্রশাসনিক এবং রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত করার জন্যই কিন্তু লর্ড কর্নওয়ালিস এই যে পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত তার সূচনা করেছিলেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই অধ্যায় সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর তোমরা বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই ডেসক্রিপশন বক্সে থাকছে আরও কিছু পর্ব এবং সাবজেক্টের লিঙ্ক, তোমরা যদি সেগুলো শুনে না থাকো শুনে নিতে পারো ওই লিঙ্কের মাধ্যমে। আজকে এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।